নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে মঙ্গলবার আর বিকেল 4টে মানে আপনারা জানেন যে এক্সপ্রেস নিউজের পর্দায় এডুকেশন এক্সপ্রেস মানে শিক্ষা সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকি শোভন, এবং আপনাদের সঙ্গে আমি প্রত্যেক মঙ্গলবারই একজন অতিথি নিয়ে আসি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর আজকেও তার কোনো রকম ব্যতিক্রম হয়নি। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল বিবি কলেজ থেকে অধ্যাপক পঙ্কজ দত্ত। স্যার, আপনাকে স্বাগত জানাই এডুকেশন এক্সপ্রেসে। নমস্কার, আমার নাম পঙ্কজ দত্ত। আমি বিবি কলেজ জুলজি ডিপার্টমেন্টের অধ্যাপক, হ্যাঁ, এবং ওখানকার দীর্ঘ 9 বছর ধরে আমি ওই কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছি। আমাদের ডিপার্টমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট, এবং ওখানে বিএসসি অনার্স ইন জুলজি, বিএসসি প্রোগ্রাম ইন জুলজি এবং এমএসসি ইন জুলজি, এই 3টি শাখাতেই আমাদের ওখানে পাঠদান করে দেওয়া হয়। আমাদের কলেজও একদিক দিয়ে বলা যায় পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। ন্যাকের বি+ গ্রেড এই কিছুদিন আগে ন্যাক্স রিসাইকেলে আমরা অর্জন করতে পেরেছি, এটাও কলেজের খুব গর্বের ব্যাপার। এবং আজ আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমার যেটুকু আমার অভিজ্ঞতা আছে আমি আজ চেষ্টা করব আপনাদের সামনে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার। আপনাকে যেমনটা বললাম যে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে বা অনুষ্ঠানে আসার জন্য। আপনারা জানেন যে জীববিদ্যা বা প্রাণীবিদ্যা একটা বিশাল বড় বিষয়, আর এই বিষয় শুধুমাত্র গবেষণার বা শুধুমাত্র পাঠ্য বুকে যে পাঠ্য বইয়ে রাখার মতো নয়। সেই নিয়ে গবেষণা কতটা কি বিস্তর বা আলোচনা কিরকম, বা এই গবেষণা কতদূর কি এগিয়েছে বা এখন বর্তমান কি অবস্থা, বর্তমানের কি ছাত্রছাত্রীরা কতটা আগ্রহী রয়েছে এই বিষয় নিয়ে, এবং এই বিষয়ে কতটা পড়াশোনা করে কি সুযোগ পাবেন। এবং আপনারা যদি মনে করেন যে আপনার ছেলে মেয়েকে বা আপনার সন্তানদের যদি মনে করেন যে এই বিষয় নিয়ে পড়াশোনা করানো উচিত বা কি করবেন, ভবিষ্যৎ দেখবেন বা কি, সেই নিয়ে যদি আজকে আপনি ভাবতে চান তাহলে আজকের অনুষ্ঠানটা অবশ্যই দেখুন। আমি প্রথমেই স্যারের কাছে যাব যে এই বিষয়টা, এই যে জুলজি বিষয়টা, এই বিষয়টা কি। হ্যাঁ, প্রথম কথাই বলি যে আমরা মাধ্যমিক স্তর পর্যন্ত একটা পড়াশোনার মাধ্যমে থাকি। মাধ্যমিক স্তর পর্যন্ত ছেলেমেয়েরা এই যে জীববিদ্যার যে শাখাটার সঙ্গে তারা পরিচিতি লাভ করে থাকে বা যে জিনিসটা তারা পড়াশোনা করে সেটাকে বলা হয় জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স। তারপর তারা যখন হায়ার সেকেন্ডারি লেভেলে গেল সেখানে ওটার নাম দেওয়া হয়েছে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি। এবং যখন একটি ছেলে বা মেয়ে এইচএস পাস করে যাচ্ছে এবং সে যখন জেনারেল ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিতে আসছে, হ্যাঁ, তার কাছে কিছু স্ট্রিমস অ্যাভেলেবেল থাকে এবং সেটা অবশ্যই কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সেরই ব্রাঞ্চ। হ্যাঁ, এবং এই বায়োলজিক্যাল সায়েন্সের ব্রাঞ্চটা যদি ব্রড ক্যাটাগরিতে আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে তার একটা পার্ট হচ্ছে জুলজি এবং আরেকটা পার্ট হচ্ছে বটানি। জুলজি মানে হচ্ছে যেটা প্রাণীবিদ্যা, এবং বটানি মানে হচ্ছে উদ্ভিদবিদ্যা। এই দুটি ব্রাঞ্চে আমরা কিন্তু মানে মেনলি ভাগ করে থাকি। এছাড়াও আরও অনেক ব্রাঞ্চ আছে যেগুলো বিভিন্ন রকম বেসরকারি যে কলেজগুলি রয়েছে তারা অফার করে থাকে। অনার্স ইন বায়োটেকনোলজি, অনার্স ইন বায়োকেমিস্ট্রি, অনার্স ইন মাইক্রোলজি, এগুলো কিন্তু সবই হচ্ছে জুলজির শাখা প্রশাখা। মানে জুলজি হচ্ছে মাদার স্ট্রিম, তার শাখা প্রশাখা হিসেবে আপনি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি এই অনার্স সাবজেক্টগুলো অফার করে থাকে। আচ্ছা আচ্ছা, এই বিষয় নিয়ে যদি ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চায় তাহলে তারা কখন থেকে মানে মানসিক প্রস্তুতি নেবে যে আমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করব? হ্যাঁ, এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ছেলে বা মেয়ে যখনই সে এখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছে বা সায়েন্স নিয়ে যখন ভর্তি হচ্ছে, তাদের মধ্যে একটা ট্রেন্ড থাকে যে আমি হয় ডাক্তার হব, বিশেষ করে ছেলে মেয়ে আমি ডাক্তার হতে চাই, বা মেয়েদের ক্ষেত্রে একটা নার্সিংয়ে পড়ার এখন একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে। ইঞ্জিনিয়ারিংও বাদ যায় না, তো ইঞ্জিনিয়ারিংও পড়াও, কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকেও এখন যেটা হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে প্রবণতা হচ্ছে আমি কীভাবে নিটটা ক্লিয়ার করব। মেয়েদের মধ্যে হচ্ছে নিট না হলে জেনপা ইত্যাদি যে নার্সিং ট্রেডের যে পরীক্ষাগুলো আছে সেইগুলোতে বেশিরভাগ চেষ্টা করে তারা যে কীভাবে আমি ক্লিয়ার করব। খুব মানে বলা যায় এর মধ্যে কিছু সংখ্যক ছেলে মেয়ে রয়েছে যারা সত্যি কথা তারা হয়তো ভাবে যে আমি জেনারেল ডিগ্রি নিয়ে আমি এগোবো। জেনারেল ডিগ্রি নিয়ে এগোবো কেন? তার অনেকগুলো কারণ আছে। আচ্ছা, যে প্রসঙ্গটা আমি ছেড়ে এলাম, যে এই যে বললাম যে ডাক্তারি পড়তে যাওয়া, এমবিবিএস করা বা বিডিএস করা বা নার্সিং ট্রেনিংয়ে যাওয়া, সবাই চেষ্টা করে। এবারে যেহেতু আমরা জানি সেটা প্রচণ্ড একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সবাই হয়তো সেই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে না, বা সরকারি যে ইনস্টিটিউটগুলো রয়েছে, যেগুলো সরকারি মেডিকেল কলেজ রয়েছে বা নার্সিং ট্রেনিং কলেজগুলো রয়েছে, সবাই হয়তো সেখানে চান্স পায় না, কারণ আমরা জানি সেখানে সিট সংখ্যা খুবই সীমিত। চেষ্টা সবাই করে এটা, যে আজ আমিও কলেজে অধ্যাপনা করছি, আমিও যখন এইচএস পড়েছিলাম আমারও হয়তো ইচ্ছা ছিল আমি ডাক্তারি পড়তে যাব, হয়তো কোনো কারণে সেটা সম্ভব হয়নি। জেনারেল ডিগ্রি কলেজে এসেছি, পড়াশোনা করেছি, সেখান থেকে কেরিয়ার তৈরি করেছি। কিন্তু আমার একটা মেসেজ থাকবে যে ওইটাই কিন্তু ভবিষ্যৎ হতে পারে না, যে আমি ডাক্তারি পেলাম না বা নার্সিং পেলাম না মানে আমার ভবিষ্যৎ শেষ, সেটা কিন্তু নয়। কারণ
এই যে জেনারেল ডিগ্রি যে লাইনটা রয়েছে সেটা জুলজি অনার্স হোক বটনি অনার্স, আমি জুলজি অনার্সটাকেই আজকে ফোকাস করবো, যেহেতু আমি জুলজি পড়ানোর সঙ্গে যুক্ত রয়েছি আজ দীর্ঘ 9 বছর। আচ্ছা। আমি বলবো এখান থেকে কিন্তু কেরিয়ার প্রসপেক্ট মানে যদি আমি যদি ডিজাইন করতে চাই, আমি অনেকভাবেই নিজেকে তুলে ধরতে পারি। তার জন্যে যেটা হচ্ছে জুলজি অনার্স যখন আমি পড়তেছি, প্রথম কথা হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যা কিছুই আমি পড়ি না কেন, সেটা জুলজি অনার্স হতে পারে, সেটা ইংলিশ অনার্সও হতে পারে, সেটা হিস্ট্রি অনার্সও হতে পারে, আমার ডিসিপ্লিন, আমি যদি সাবজেক্টের প্রতি আমার ডেডিকেশন এবং ডিটারমিনেশন থাকে, আমি যেটাই করছি না কেন আমি সেখান থেকে কিন্তু নিজের কেরিয়ারকে সেভ দিতে পারবো। এবার যদি কথা প্রসঙ্গে জুলজি বা প্রাণীবিদ্যার দিকটাতে আসি, বা আমি বটানি বা উদ্ভিদবিদ্যার দিকটাতেও আসি, তাহলে যেটা হচ্ছে প্রথম কথা, যখন একটি ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েশন বা অনার্সে ভর্তি হচ্ছে, তাকে আমরা প্রথম থেকেই যে জায়গাটা বোঝানোর চেষ্টা করি যে তুমি এরপরে কি করতে পারো। মানে একজন যে গ্র্যাজুয়েশন ভর্তি হচ্ছে বিএসসির পরে, আমরা কি জেনারেল এডুকেশন লাইনে যেটা টপ মোস্ট লেভেল বলতে পারি, মানে মোটামুটিভাবে একাডেমিক লেভেল, সেটা হচ্ছে মাস্টার অফ সায়েন্স। তা আমরা ছেলে মেয়েদেরকে মানে এটা দিয়েই মানে উৎসাহ করার চেষ্টা এনকারেজ করি যে কীভাবে এখন থেকে তুমি প্রিপারেশন নিলে ভালো একটা কোনো ইউনিভার্সিটিতে, তুমি ভালো একটা ইউনিভার্সিটি বলতে কীরকম, আমরা ভালো বলতে মুখে আসে বেনারস হিন্দু ইউনিভার্সিটির কথা, আমরা জানি ভারতবর্ষের খুব ঐতিহ্যশালী ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এছাড়া হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও অনেক মানে সুনামধন্য ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, যারা খুব সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে খুব স্কলার স্টুডেন্ট বছরের পর বছর তারা এখান থেকে তৈরি করছেন, এবং তারা সত্যি বলা যায় যে কারিগর বলা যায়। তো আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি যে কীভাবে তোমরা একটা ভালো ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে তোমরা চান্সটা হবে। মাস্টার ডিগ্রি করাটা খুব ভাইটাল ছেলেমেয়েদের পক্ষে, কারণ মাস্টার ডিগ্রি করা থাকলে, আমি কেন বলছি মাস্টার ডিগ্রি এই জন্যই করা দরকার। গ্র্যাজুয়েশনের পরে যদি কেউ ভাবে যে আমি সরকারি চাকরির দিকে যাব, হয়তো তার এমএসসি করার প্রয়োজনীয়তা বা মাস্টার ডিগ্রি করার হয়তো প্রয়োজনীয়তা খুব একটা থাকে না, কারণ যে কোনো সরকারি চাকরি করতে গেলে যে যোগ্যতাটা লাগে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা দেখা যাচ্ছে হোয়েদার সি ইজ গ্র্যাজুয়েট অর নট। সেটা আপনি WBCS-এ যান, IS-এ যান, IFS-এ যান, স্টাফ সিলেকশন কমিশন হোক, ব্যাঙ্কিং হোক, রেলওয়েজ হোক, যাবতীয়। কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে এই জন্যই এনকারেজ করি যে মাস্টার অফ সায়েন্সটা তুমি কমপ্লিট করো, কারণ একটা সার্টেন টাইম পরে গিয়ে তার মনে হতেই পারে যে আজ আমি যদি MSc করে থাকতাম, তাহলে হয়তো আমি PhD করার একটা আমার কাছে সুযোগ ছিল, সেটা আমি করতে পারি। এখন স্কুলে যদি আমি 11-12 শিক্ষকতা করতে যাই, এখন কিন্তু সেখানে মানে 9 to 12 যেটা করেছে স্কুলে, সেখানে কিন্তু মাস্টার ডিগ্রিটা কম্পালসারি। আগে মাস্টার ডিগ্রি কম্পালসারি ছিল না, বিগত এই রুলসটা কিন্তু চেঞ্জ হয়েছে। বিএড তো করতেই হবে, তার সঙ্গে কিন্তু 11-12 যদি শিক্ষকতা করতে যায়, তাহলে সেখানে কিন্তু MScটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়ে গেছে অ্যালং উইথ বিএড। তাহলে সেই জন্য আমাকে MScটা করে রাখা খুব দরকার। এরপরে যেটা হচ্ছে, যেটা আমি বললাম যে আরও যে কেরিয়ার, তাহলে মিনিমাম যদি আমি বলি, আমি যদি ভাগ করে নিই যে জুলজিতে হায়ার স্টাডিজ করার পরে আমার কি কি কেরিয়ার অপশন রয়েছে, আমি কেরিয়ার অপশনটাকে একটা ধরে নিই, টিচিং লাইন, টিচিং ক্যাটাগরি একটা আমি ভাগ করতেই পারি। টিচিংয়ের মধ্যে আমি খুব যদি যদি একদম নিম্ন স্তর থেকে উঠে আসি টিচিং, মানে স্কুল লেভেলটাকে যদি আমি ধরি, তাহলে স্কুল লেভেলের মধ্যে প্রাইমারি লেভেলটা আমি ছেড়েই দিলাম, আমি 5 to 8, 9-12 যে এখানে কিন্তু একটা ভালো স্কোপ আছে। সেটা সেন্ট্রাল স্কুল হোক, সেটা কোনো স্টেট গভর্নমেন্টের স্কুল হোক, সেটা প্রাইভেট স্কুল হোক, যেখানে কিন্তু আমরা জানি সব লেভেলেই কিন্তু লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স পড়ানো, তাহলে ওখানে একটা হিউজ ডিমান্ড আছে টিচারের। তো সেই টিচিং করতে গেলে কিন্তু আমাকে কিন্তু মাস্টার অফ সায়েন্স থাকলে খুব বেটার অ্যালং উইথ বিএড, এটা একটা। এবং তারপরে যদি এবারে আমার যদি স্বপ্ন হয় আমি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, তাহলে কিন্তু MSc করার পরে কিছু যোগ্যতা নির্ণয় পরীক্ষা আমাকে অ্যাপিয়ার করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা CSIR UGC কন্ডাক্ট করে থাকেন, বছরে 2 বার এই পরীক্ষাটি হয়। এছাড়াও হচ্ছে স্টেট গভর্নমেন্ট একটা পরীক্ষা প্রতি বছরই কন্ডাক্ট করে থাকে বছরে একবার, সেটা হচ্ছে স্টেট এলিজিবিলিটি সেট পরীক্ষা। এই নেট এবং সেট পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে, সে শুধুমাত্র যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে মানে পড়ানোর যোগ্যতা অর্জন, মানে অধ্যাপনা করার যোগ্যতা অর্জন করবে তাই না, তার সঙ্গে সঙ্গে সে কী হতে পারে না, সে গবেষণার কাজেও কিন্তু সে নিজেকে যুক্ত করতে পারে। কারণ একজন নেট JRF যে কোয়ালিফাই করলো, বা গেট, আরও অনেক পরীক্ষা আছে, DBT নেট আছে, ICMR এর পরীক্ষা আছে, এই যে পরীক্ষাগুলো, ওই যে গেট পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো কোয়ালিফাই করলে কী হয়, এই মুহূর্তে একজন ছাত্র বা ছাত্রী সে যদি কোয়ালিফাই করে কোথাও গবেষণার কাছে সে নিজেকে যুক্ত করতে চায়, তো মিনিমাম স্যালারি যেটা আছে, তার পার মান্থ স্যালারি বলবো এটা, মানে কমপক্ষে এই মুহূর্তে 7th পে কমিশন রিভাইজড হয়েছে, 31 থেকে 35 হাজারের মধ্যে সে একটি কিন্তু পার মান্থ স্যালারি পাবে। তো সেটা নেহাতি কম নয়। এবং এই স্যালারিটা প্রথম 2 বছর সে যখন জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে রয়েছে, তার পরবর্তী 3 বছর, মানে একটা রিসার্চের টিনিয়র হয় 5 বছর। 5 বছর যখন প্রথম 2 বছর সে কমপ্লিট করে, যে 3rd ইয়ার থেকে তার স্কেলটা প্রায় 40 হাজারের দোরগোড়ায় চলে যায়,
এখন আচ্ছা। যা কেন্দ্রীয় সরকারের যে 7th পে কমিশন রুল হয়েছে, তাহলে এই যে পিএইচডি, এবং যদি বলেন যে পিএইচডি করার স্কোপ কোথায় আছে, বুঝতেই পারছেন বায়োলজিক্যাল সায়েন্স এর পরিধি অনেকটাই, এবং কোভিড-19 আসার পর এটা অন্তত আমাদের বুঝিয়ে দিয়েছে বায়োলজিক্যাল সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের একদমই, দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। তো সেই একদমই। আচ্ছা, যদি কোনো ছাত্রছাত্রী কি ক্লাস 11-12 এর পর থেকে কি এই বিষয়টি পড়তে পারবে বা পড়াশোনার জন্য? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন এটি। একজন ছাত্রছাত্রী 12 পাস করে, মানে এইচএস পরীক্ষা দেওয়ার পরে সে কলেজে অ্যাডমিশনের জন্য সে এলিজিবল। হ্যাঁ, এবং সে তার মার্কস অনুযায়ী সে বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করলো, অ্যাপ্লাই করলো, এবং তার যা মার্কস আছে তার ভিত্তিতে তার বিভিন্ন কলেজে নাম উঠতে পারে, এবং সে তার চয়েস অনুযায়ী, কারো যদি মনে হয় আমি জুলজি নিয়ে পড়বো সেখানে ভর্তি হতে পারে, বটানি নিয়ে। পুরোপুরি কি মানে পিওর সায়েন্স থেকে আসতে হবে এরকম কিছু ব্যাপার আছে? না, প্রথম কথা হচ্ছে পিওর সায়েন্স না, বায়োলজিটা কম্বিনেশনে থাকলে ভালো হয়। মানে যে ছাত্রছাত্রী মানে বায়োলজি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই কম্বিনেশনটাই আমরা জোর দিয়ে থাকি। তো এখন যেহেতু বেস্ট অফ 5-এ চলে গেছে, তো বেস্ট অফ 5-এ সে যে সাবজেক্টে অনার্স চাইছে, যেহেতু তাহলে তার বায়োলজির নম্বরটাকে আমরা গুরুত্ব দিয়ে দেওয়া হয় এবং কলেজ সিলেকশন প্রসেসে, এবং তারপরে তার ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ এবং ইংলিশ বেঙ্গলের যে নাম্বার আছে সেটাকেও ধার্য করা হয়। আচ্ছা, মোটামুটি কি রকম মার্কস পেতে হয় যদি এইচএস এর পরেই? হ্যাঁ, এখন যেহেতু মার্কস ক্রাইটেরিয়াটা অনেকটাই উচ্চ মাধ্যমিকে যারা এখন পড়াশোনা করছে, সিবিএসসি বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডই হোক, যে কোনো বোর্ডই হোক, যেহেতু মার্কস অনেকটাই এখন হাই মার্কস ক্যারি করে, তো যেটা দেখেছি খুব ভালো কলেজে অ্যাডমিশন পেতে গেলে মিনিমাম যেটা যা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য মানে অ্যাবাভ 85% মার্কস থাকবে ভালো কলেজ, মানে যেগুলো খুব কম্পিটিশন হয় চান্স পেতে। কলেজ নো ডাউট সবই ভালো, কিন্তু আমাদের তো একটা ফ্যাসিনেশন থাকে যে আসানসোল মানে হয়তো বানোয়ারিলাল ভালোটিয়া কলেজ, দুর্গাপুর মানে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, কলকাতা হলে আমার প্রেসিডেন্সি, আশুতোষ, এইগুলোতে আমাদের নজর চলে, স্কটিশ চার্চ। তো যখন বেথুন, হ্যাঁ, এই যে স্বনামধন্য কলেজ, এইখানে পড়তে গেলে কিন্তু অনেকটাই হাই স্কোরিং মার্কস দরকার হয়। আমি যদি একটি স্টুডেন্টসে যদি মনে করে যে আমি জুলজি অনার্স নিয়ে আমি আজকে আশুতোষে পড়বো বা বেথুনে ভর্তি হব বা আমাদের বিবি কলেজে ভর্তি হবো, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হলে আমি সবাইকেই বলবো মার্কসটা কিন্তু খুব হাই মার্কস হবে, নিয়ার অ্যাবাউট মানে যেটা দেখা গেছে কাট অফ বিগত কয়েক বছর, আমি কোভিড-19 আসার 2019 অব্দিও যদি বলি, দেখেছি 85-87-এ এসে হয়তো ক্লোজ হয়ে যাচ্ছে অ্যাডমিশন, মানে তারপরে চান্স পাওয়াটা কিন্তু খুব দুর্ভেদ্য হয়ে যাচ্ছে, মানে খুবই মানে বলা যায় নেক্সট টু ইম্পসিবল। আচ্ছা আচ্ছা, একটু হায়ার স্টাডিটা যদি একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, হায়ার স্টাডিটা এই জায়গায় ক্লিয়ার করব। প্রথমে হচ্ছে আমাদের এখন গ্র্যাজুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়ানো হয় যে কোনো ইউনিভার্সিটিতে, 6টা সেমিস্টার, 3টে বছরে এই 6টা সেমিস্টার কমপ্লিট করা হচ্ছে। আমরা স্টুডেন্টদের 5th সেমিস্টারের পরেই অ্যালার্ট করে দিই, বিভিন্ন ইউনিভার্সিটির কিন্তু এবার ফর্ম বেরোতে শুরু করবে। এবারে প্রথমে যেটা আমরা এনকারেজ করি স্টুডেন্টদের, প্রথম যে পরীক্ষাটা হয় তারা যখন তারা পঞ্চম সেমিস্টারের মধ্যে দিয়ে যায়, পঞ্চম সেমিস্টার মোটামুটি আমাদের এদিককার ইউনিভার্সিটিগুলোর যা কারিকুলাম প্রোগ্রাম অগাস্ট বা সেপ্টেম্বরে শুরু হয়, নর্মালি জুলাই থেকে শুরু হওয়ার কথা, হয়তো পরীক্ষা বিভিন্ন কারণে একটু লেট হলো বা যাই হোক, আমরা তারপরে স্টুডেন্টদেরকে যেটা নক করি যে তোমরা যে ফর্মগুলো ফিল আপ করবে, সে ফর্মগুলোর মধ্যে আমরা প্রথমে বলি যে আইআইটি জ্যাম বলে একটি পরীক্ষা হয়। অনেক ছাত্রছাত্রীদের এটা আমরা পড়াতে গিয়ে ছাত্রছাত্রীদের বলি যে স্বপ্ন অনেকেরই ছিল এইচএস দিয়ে আমি আইআইটিতে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বো, হয়তো তখন আমার সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়নি, সেই স্বপ্নটা বাস্তবায়িত করার কিন্তু আবার একটা সুযোগ আছে গ্র্যাজুয়েশন করতে করতে। আমরা কেন বলি আইআইটি জ্যাম পরীক্ষাটা দাও, কারণ আইআইটি জ্যাম পরীক্ষা দিলে ওটাকে বলা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট টু মাস্টার ডিগ্রি প্রোগ্রাম, এবং আইআইটি যেটা হচ্ছে এমএসসি ইন বায়োলজিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজিক্যাল সায়েন্সের উপরে এন্ট্রান্স টেস্ট ওনারা কন্ডাক্ট করে থাকেন। যদি এই পরীক্ষাটাই আমার মোটামুটি একটা র্যাঙ্ক আসে, মানে যেটা আমার কাট অফ মার্কস আছে, আমার কি হচ্ছে আইআইটি এবং আইজার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ, এই আইজারের দরজাগুলো খুলে যাবে, মানে আমি আবার ওখানে কিন্তু মাস্টার ডিগ্রি করার সুযোগ পাবো, যেটা হয়তো আরও আমার কেরিয়ারটাকে আরও অনেকটা উঁচুতে নিয়ে যেতে পারে। আইআইটিতে বিটেক হয়তো করতে পারিনি, কিন্তু আইআইটি থেকে যদি আমি এমএসসি বা পিএইচডি করতে পারি, তাহলে আমি কিন্তু নিজের কেরিয়ারটাকে অনেক দূর, মানে দূর বলতে ইন দ্যাট সেন্স আমি নিজেকে কোনো না কোনো দিন সায়েন্টিস্ট লেভেলেও নিজেকে প্রজেক্ট করতে পারি, বা আরও অনেক ডিভিশনস আছে, ব্রাঞ্চ আছে যেখানে কিন্তু আমি প্রজেক্ট করতে পারবো, যেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে খুবই লোভনীয় ব্যাপার। এটা হয়তো যারা এখন বিএসসিতে ভর্তি হয় তখন তাদের এটা আইডিয়া থাকে না যে এরপর আমি করতে পারি। তো এই একটা যেমন গেল, এছাড়াও আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন একটু আগেই আমি আলোচনা শুরুতেও বলছিলাম জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি, এখন আর সে এই বছর থেকে একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। এখন কি হচ্ছে 46টি বিশ্ববিদ্যালয় একটি সিঙ্গেল টেস্ট ইউজিসি কন্ডাক্ট করছে, সিইউইটি বলে,
আমরা অনার্সের ক্ষেত্রেও জানি, অনার্সও যে সমস্ত ছাত্রছাত্রী এবছর থেকে ভর্তি হবে, যদি তারা ভাবে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্র্যাজুয়েশন করব, তাদেরকেও কিন্তু সিইউটি স্কোরটা কিন্তু বাধ্যতামূলক, এবং তার অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস 2022-এর কমপ্লিট হয়ে গেছে। নেক্সট এই জুন জুলাই করে পরীক্ষা হবে। সিইউটি ইউজি 2022 এটা নতুন হয়েছে, যেখানে প্রায় 46টি বিশ্ববিদ্যালয় পার্টিসিপেট করছে, এবং পিজির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু তাই। যদি ছেলেমেয়েরা চায় যে আমি এখন থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ভারতবর্ষের যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজ্য স্টেট ইউনিভার্সিটি অ্যাপার্ট ফ্রম স্টেট ইউনিভার্সিটি, তাহলে কিন্তু এই সিইউটি প্রোগ্রামটাই আশা করি যারা এই বছর মানে এইচএস দিতে যাচ্ছ, আশা করি তারা রেজিস্ট্রেশন করেছো, এবং এই পরীক্ষাটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে। এই পরীক্ষার স্কোরটা কিন্তু বিচার করা হবে যে কোনো কলেজে গ্র্যাজুয়েশন পড়ার ক্ষেত্রে, বিশেষ করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে, সিইউটি স্কোরটা। এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু সেম, এখন জেএনইউ বা বিএইচইউ আলাদা করে আর কাউকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। সিইউটি ফর্ম ফিল আপ করলে সেখানে যা তার স্কোর হবে, তার যা র্যাঙ্ক হবে, সেই জন্য সে কাউন্সিলিংয়ে কল পাবে, এবং সেখান থেকে সে মাস্টার ডিগ্রিতে চান্স পাবে। আচ্ছা, এত তো বিষয় রয়েছে, এখন তো মানে পড়ার এত বিষয় হয়ে গেছে, মানে ছাত্রছাত্রী বলতে গেলে যে তারা খুঁজে পাচ্ছে না কোন দিকে যাব কি না, কি কোন বিষয় নিয়ে পড়াশোনা করব। তো এত বিষয় থাকতে গেলে জুলজিতেই কেন পড়বে ছাত্রছাত্রী? হ্যাঁ, জুলজিতে কেন পড়বে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ জুলজি বলা যায় যে এই যে লাইফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স আমরা এত কথা বলছি, তো জুলজি হচ্ছে বলা যায় মাদার স্ট্রিম। কারণ জুলজির যদি আমি ব্রাঞ্চ করি, জুলজিতে নেই এমন কোনো সাবজেক্ট বলতে পারবো না। জুলজির মধ্যে কি আছে? জুলজির মধ্যে আপনি খুব ক্লাসিক্যাল জুলজিও পাবেন, যেখানে আমরা ভার্টিব্রেটসকে নিয়ে আলোচনা করছি, মানে অমরেন্দ্রনী মেরুদণ্ড, খুব বেসিক। তারপরে যদি এবারে উঠি, সেখানে দেখবো সেল বায়োলজি নিয়ে আলোচনা হচ্ছে, মলিকুলার বায়োলজি সেখানে রয়েছে, বায়োকেমিস্ট্রি তার মধ্যে রয়েছে, ইমিউনোলজি তার মধ্যে রয়েছে। আমরা এই যে ভ্যাকসিন নিয়ে এত হাহাকার মেচে মানে চারদিকে হচ্ছিল, ভ্যাকসিন তৈরি, কিন্তু এই যে ভ্যাকসিন সে কীভাবে আমাদের শরীরে এই যে বডিতে প্রোটেকশন তৈরি করে, তার একটা যে বেসিক স্টাডি, তার ডিজাইন সবই কিন্তু ইমিউনোলজির পার্ট। তো ইমিউনোলজি সেও জুলজির ব্রাঞ্চ। এছাড়া ধরুন বায়োটেকনোলজি বলুন, মাইক্রোবায়োলজি বলুন, বায়োকেমিস্ট্রি বলুন, মলিকুলার বলুন, এরকম হাজারো ব্রাঞ্চ আছে, যে সব কিছুই কিন্তু জুলজির মানে জুলজি যদি তাকে আমি মাদার বলি, তার ছত্রছায়ায় কিন্তু এতগুলি বিষয় আছে। সেই জন্যেই এনকারেজটা অবশ্যই করবো জুলজি নিয়ে পড়ার, এবং জুলজি পড়লে, এবং তাকে যেহেতু মাদার স্ট্রিম, সে ভবিষ্যৎ মানে কীরকম হয় ঘটনাটা, মানে যদি ধরুন কোথাও একটা ফ্যাকাল্টি পজিশন বেরিয়েছে, সেটা হয়তো দেখা যাচ্ছে বায়োটেকনোলজি স্পেশালাইজেশনের ফ্যাকাল্টি পজিশন। যদি কোনো ছাত্র বা ছাত্রী সে জুলজিতে মাস্টার ডিগ্রি করে থাকে এবং পিএইচডি সে যথারীতি করেছে, তার যোগ্যতা সব রয়েছে, সে কিন্তু ওই বায়োটেকনোলজি যে ফ্যাকাল্টি, সেখানে গিয়ে কিন্তু সে ইন্টারভিউ দিতে পারবে। কিন্তু জুলজির যখন কোনো পোস্ট বেরোবে, সেখানে কেউ যদি হয়তো স্পেসিফিক লাইনে ধরুন পড়াশোনা করেছে বায়োটেকনোলজি, সেই ছাত্র বা ছাত্রীটি সে কিন্তু জুলজির যে ফ্যাকাল্টি, সেখানে ইন্টারভিউর জন্য সে এলিজিবল হবে না। এটা হচ্ছে এই জন্যই আমরা সবসময় কি মাদার স্ট্রিম নিয়ে পড়া। তবে হ্যাঁ, তার মানে কি এই যে বায়োটেকনোলজি পড়বো না, নিশ্চয়ই পড়তে হবে, যার ইচ্ছা সে পড়বে, কারণ ওখান থেকে কিন্তু আবার কেরিয়ার প্রসপেক্টটা আলাদা। ওখানেও পিএইচডি করা যায়, ওখান থেকেও নিজেকে, এবং সেখান থেকে কি হয়, দুরকম চাকরির সুযোগ আছে। শিক্ষকতাটা হয়তো ওই ব্রাঞ্চ থেকে শিক্ষকতার জায়গাটা হয়তো একটু সুযোগ সুবিধাটা কম, মানে হয়তো মানে ভ্যাকেন্সি পোস্টটা হয়তো কম বেরোয়, কিন্তু অন্যান্য দিকে সে নিজেকে সুইচ ওভার করতে পারে, সে নিজেকে সায়েন্টিস্ট লেভেলে নিয়ে যেতে পারে। বিভিন্ন রকমের এই যে ধরুন R&D যে ল্যাবসগুলো আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল উইংস, এই যে এত কিছু ড্রাগ ইত্যাদি ডিজাইনিং হচ্ছে, আপনার ধরুন ড্রাগ ডিসকভারি হচ্ছে, সেই জায়গাতে একটা ডিমান্ড আছে বায়োটেকনোলজি বা যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে, তাদের একটা ডিমান্ড থাকে। এছাড়াও যে বিভিন্ন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি আছে, সেইখানেও ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রজেক্ট করতে পারবে। আচ্ছা, আমরা আপনার কাছে শুনলাম সরকারি দিকটা, যে মানে জুলজি পড়াশোনা করার পরে কোন কোন স্তরে সরকারি চাকরি বা কলেজ, স্কুল আপনি যেভাবে বললেন, এবার যদি বেসরকারি দিক থেকে বা কেউ যদি মনে করে নিজস্ব একটা বিজনেসের দিক থেকে কোনো কি স্কোপ রয়েছে, কেউ ধরুন এটা পেলো না, চাকরির দিকটা কেউ হয়তো উত্তীর্ণ হতে পারলো না, বা বর্তমান যা পরিস্থিতি হয়তো চাকরি পাওয়া গেল না, তো এরপরে সে নিজে যদি কোনো বিজনেস, এটা আমি দেখেছি, এটা খুব ভালো প্রশ্নই করেছেন। এই ক্ষেত্রে একটা বলি, হ্যাঁ, বেসরকারি ক্ষেত্রে যদি বলেন তাহলে একটু চিন্তা ভাবনা করতে হবে। মানে অনেককেই দেখেছি, মানে আমার কিছু ছাত্রছাত্রীকেও দেখেছি, হয়তো বিএসসি অনার্স ইন জুলজি করেছে, সে আর হয়তো মাস্টার ডিগ্রি কোনো কারণে পড়তে গেল না, বা পারলো না, বা সুযোগ পেল না, অনেক কিছু হয়ে যায়। তা সে কী করেছে, সে চটজলদি একটা DMLT কোর্স করেছে। কি কোর্স? পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। এবারে এইটা কি হয়, দেড় বছরের মতো প্রায় কোর্সটি হয়, 6 মাস ইন্টার্নশিপ থাকে। এটা করে নিলে সে কী হচ্ছে, এই যে আমরা যে এখন দেখছি চারপাশে যে প্যাথোলজিক্যাল ল্যাবের একটা রমরমা আমরা দেখতেই পাচ্ছি, এই যে প্যাথোলজি, তাহলে PGDMLT যা কোর্স করা আছে, সে সেখান থেকে কি হতে পারে, সে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন রকম নার্সিংহোমে সে নিজেকে ওই টেকনিশিয়ান পোস্টের জন্য সে এলিজিবল হলো। এক
তার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেখান থেকে সে লাইসেন্স পেয়ে নিজে একটা ওরকম ল্যাব তৈরি করতে পারে ভবিষ্যতে, বা কোনো বড় বড় ল্যাব এখন আমাদের আশপাশে অনেক বড় বড় ল্যাব আমরা দেখতে পাই। হ্যাঁ, আগের মতো আর প্যাথোলজিক্যাল ল্যাব নেই, অনেক তার মডার্নাইজেশন হয়েছে, বিভিন্ন কোম্পানি এখানে ইনভেস্ট করছে, সে নিজেকে সেই দিকেও যুক্ত করতে পারে। এটাও একটা কিন্তু তার কাছে সুযোগ রয়েছে। এবং এছাড়াও আমরা যদি ধরুন কেউ একজন প্লেন বিএসসি হয়তো করেছে, প্লেন মানে সে অনার্সও নেই কিছু নেই, সে যদি ভাবে যে আমি আর ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবো, আমার চটজলদি একটা চাকরি দরকার, এই মুহূর্তে কেউ সরকারি চাকরি হয়তো সে পাচ্ছে না বিশেষ, তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে লাইনটা রয়েছে হয়তো একটু পরিশ্রম করতে হয়, অনেকটাই পরিশ্রম করতে হয়, কিন্তু এখান থেকেও সে কিন্তু ভবিষ্যতে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সেটাও কিন্তু একটা যে গ্র্যাজুয়েশনে বিএসসি পাস কোর্স নিয়ে হয়তো ধরুন পড়াশোনা করছে, তার ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু রয়েছে। আর আরেকটা আমি বলবো, যখন বেসরকারি চাকরির ক্ষেত্রে এতটা প্রসঙ্গ হলো, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে কেউ ধরুন মাস্টার ডিগ্রি করেছে, আমি আমার স্টুডেন্টদের অনেককেই দেখেছি কিন্তু এতে সাকসেসফুল, আমি এই মুহূর্তে এখানে নামগুলো বলতে পারছি না, কিন্তু তারা সাকসেসফুল। সেটা হচ্ছে কি, আমি স্টুডেন্টদেরকে এটা আমরাও যখন মাস্টার ডিগ্রি করতাম তখন মাস্টারমশাইরা আমাদেরকে বলতেন যে এমএসসি করে যদি কারো মনে হয় কর্পোরেট সেক্টরে আমি নিজেকে প্রজেক্ট করব, তো কর্পোরেট সেক্টরে প্রজেক্ট করার জন্য আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি যে তুমি এমএসসি করে তোমার যদি ফাইন্যান্সিয়াল ইস্যুস না থাকে, তুমি ক্যাড বা ম্যাট কিছু একটা স্কোর তুমি করলে, এমবিএতে নিজেকে যদি প্রজেক্ট করতে পারো, কোনো ভালো বি স্কুল থেকে নিজেকে যদি সেই ডিগ্রিটা তুমি অর্জন করতে পারো। আমি রিসেন্টও বলতে পারি, আমার এই 2019 সালে পাস আউট এক ছাত্রের কথা বলতে পারি, সেই কোভিড পিরিয়ডে সে ভাবছিল কী করবো, তো তাকে আমি বলেছিলাম তুমি এমবিএ করো, তো সে এই মুহূর্তে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স তার এই বছরই কমপ্লিট হয়েছে, এবং সে অলরেডি 6 মাস আগেই সে কিন্তু একটি ভালো কোম্পানিতে সেটেলড হয়ে গেছে, মুম্বাইতে তার পোস্টিং। তো কিন্তু সে কেন বলি, এমএসসি জুলজি উইথ এমবিএ বা এমএসসি ইন এনি ব্রাঞ্চ, সেটা পিওর সায়েন্সেরও ব্রাঞ্চ হতে পারে, সে যদি এমবিএ করে তার ভ্যালুটা কিন্তু মার্কেটে খুব হাই। আচ্ছা, ওই জন্য এমএসসি করার পরে যদি অন্য কিছু না করে সে যেভাবে আমি আর 2 বছর দেবো, তাহলে কিন্তু এই মুহূর্তে কিন্তু ওইখানে ডিমান্ড কিন্তু প্রচুর হাই এমএসসি উইথ এমবিএ। একটু ওনাকে থামাবো যে অনেক সময় দেখা যায় কোনো মেয়েদের একটু মেয়েদের ক্ষেত্রেই বলছি যে হায়ার স্টাডিতে একটু অসুবিধা হয়, বিএসসি করার পরে আর বেশি পড়াশোনার জন্য মানে খুবই মানে মুষ্টিমেয় খুব কম সংখ্যকই হয় এটা, তো একটু অসুবিধে হয়, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু ফাইন্যান্সিয়াল বা কিছু প্রবলেমও থাকে যে হায়ার স্টাডির জন্য এমবিএ করা, এগুলো তো একটু অর্থের একটু বেশি দরকার হয়, তো সেই ক্ষেত্রে যদি কিভাবে সে নিজের পায়ে দাঁড়াবে? এখন যদি বলুন যে আপনি যেটা বললেন, এই মুহূর্তে গভর্নমেন্টের যে স্কিম রয়েছে, সরকার যে বিভিন্ন রকম স্কলারশিপ বা ইত্যাদির ব্যবস্থা করেছে, আমি মেয়েদের ক্ষেত্রে যদি বলি, মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ অ্যাচিভ করার কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি, আমরা স্কুল কলেজ লেভেলেও দেখতে পাচ্ছি, ইউনিভার্সিটি লেভেলেও দেখতে পাচ্ছি। অতএব যদি, এবং তাছাড়াও সরকার এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে একটা লোন যে ছাত্রছাত্রীদের সুযোগ করে দিয়েছে, এখন মনে হয় না টাকা পয়সাটা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে টাকা পয়সার খুব একটা কোনো বাধা হবে বলে আমার অন্তত মনে হয় না। যদি ইচ্ছা থাকে, যদি সে ইচ্ছুক হয়, যদি সে মনে করে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি হায়ার স্টাডি করব, তাহলে সে কিন্তু স্কলারশিপ অ্যাভেল করতেই পারে। এবং বেসরকারি ক্ষেত্রে পড়াশোনা করতে গেলে অলরেডি গভর্নমেন্ট তো এখন স্টুডেন্ট লোন, ক্রেডিট কার্ডের লোন চালু করেইছে, সেটা অলরেডি আমাদের রয়েছে, সেই সুযোগ সুবিধাটা নিয়েও সে কিন্তু কেরিয়ারকে শেপ আপ করতে পারে। আর সরকারি ক্ষেত্রে পড়তে গেলে সরকারি বিভিন্ন রকম কিন্তু স্কলারশিপ কিন্তু অ্যাভেলেবেল করে দিচ্ছে একদম পিজি লেভেল পর্যন্ত, এবং তারপর সে যদি রিসার্চে করতে যায় তখন তো স্কলারশিপ, তো আমি একটু আগেই বললাম স্কলারশিপ কি, মানে বিভিন্নভাবে স্কলারশিপ কিন্তু পাওয়া যায়। শুধু যে ধরুন কেউ কোনো একটি মেয়ে সে চেয়েছে আমি পিএইচডি করব, আমার নেট স্লেট নেই, আমি কি করতে পারি, সে কিন্তু কোনো একটি গাইডের আন্ডারে থেকে, সে হয়তো রেট কোয়ালিফাই করে কোনো একটি পিএইচডি গাইড পেয়েছে, তার আন্ডারে থেকে সে কিন্তু নিজে একটা প্রজেক্ট ডিজাইন করতে পারে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা ডিএসটি বলুন, ডিবিটি বলুন, বিভিন্ন শাখা আছে, তাকে উইমেন সায়েন্টিস্ট ফেলোশিপ বলে একটি ফেলোশিপ আছে, যেটা শুধুমাত্র মেয়েরাই কিন্তু সেই সুযোগটি পায়। এবং তাকে কি করতে হবে, তার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে, তাকে প্রথম কথা হচ্ছে কোনো একটি রিসার্চ ইন্টারেস্টেড ইউনিভার্সিটি যে কন্ডাক্ট করে সেটি কোয়ালিফাই করে কোনো একজন গাইডের আন্ডারে তাকে রেজিস্টার্ড হতে হবে। রেজিস্টার্ড হয়ে সে যে একটি প্রজেক্ট সে জমা করে, এবং সেই প্রজেক্ট অবশ্যই মেরিট প্রজেক্ট হতে হবে, এবং সেটা হবেও যেহেতু গাইড রয়েছেন, এবং তার এগেনস্টে কিন্তু সে নিজের ফেলোশিপ নিজেই সেখান থেকে তৈরি, উইমেন সায়েন্টিস্ট ফেলোশিপ, সেটাও কিন্তু ইকুইভ্যালেন্ট টু নেট জিআরএফ ফেলোশিপ। অতএব আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আর্থিক খুব একটা, আগে এটা ছিল, আজ থেকে যদি আপনি বিগত কয়েক বছর পিছিয়ে যান তখন নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে সরকার যা ফেসিলিটি দিচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং বিশেষ করে মেয়েদেরকে যাতে তারা যাতে ফ্রন্ট রানার তারা আসতে পারে, সেই জন্য কিন্তু সরকার অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। অতএব যদি
সে যদি ইচ্ছুক হয়, বাড়ির থেকে যদি কোনো বাধা না থাকে, তাহলে কিন্তু সে এগোতে পারবে। আপনার সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল জুলজি, জুলজি নিয়ে তো আমরা অনেক আলোচনা করলাম। এবার একটু আমরা আপনার কলেজের দিকে যাব। কলেজের দিকে যদি যাই, প্রথমে আমি জুলজি বিষয়টা পুরোপুরি ল্যাব ভিত্তিকই বলা চলে, তো এই বিষয়ে ল্যাবের দিকটা কতটা আপনার কলেজের পরিকাঠামোর দিক থেকে কতটা উন্নত, বা কতটা আপনি মনে করেন যে একটা জুলজি বিষয়টা পড়ানোর জন্য যথোপযুক্ত? নিশ্চয়ই, প্রশ্নটি খুব ভালো। যেহেতু এই কোর্সটা শুধু থিওরিটিক্যাল তো নয়, থিওরিটিক্যালের সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটাকেও ইকুইপড করে আমাদের ছাত্রছাত্রীদের কোর্সটি সম্বন্ধে অবগত করতে হয়। তো আমাদের যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট, মাস্টার অফ সায়েন্স আমার এই কলেজে 2012 সাল থেকে চলছে, তো সেদিক দিয়ে ল্যাব আমাদের যথেষ্টই ওয়েল ইকুইপড, এবং যেহেতু সিলেবাস প্রত্যেক প্রায় কিছু 2 বছর 3 বছর অন্তর অন্তর আপগ্রেডেশন হচ্ছে, সেই দিকটিকে খেয়াল রেখে আমাদের ল্যাবেরও আপগ্রেডেশন করা হয়। এছাড়াও এটা ঠিকই কিছু সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, সব হয়তো ফেসিলিটি সবসময় আমাদের হয়তো কলেজে অ্যাভেলেবেল হয়তো থাকে না, কিন্তু যাতে ছাত্রছাত্রীরা সেদিক দিয়ে ডিপ্রাইভড না হয়, আমরা যেটা করি, আমাদের বিবি কলেজ যেমন এই বিগত 2 বছর হতে চললো, মানে 2021 সাল থেকে বলা যায়, আমাদের এই দুর্গাপুরে যে একটি সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে CMERI, তার সঙ্গে আমরা একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং করে রাখি, যার ফলে কি হয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কি হয়, এখান থেকে এই যে মুভ করা আছে, বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, তার ফলে কি হয়, হয়তো কলেজে যতটা তারা শিখলো, বিশেষ করে আমাদের যা বায়োলজিক্যাল সায়েন্সের যারা ছেলেমেয়েরা রয়েছে, জাস্ট যতটা আমরা ওখানে করালাম, কিছু স্পেশালাইজড ফিল্ড থাকে, কিছু স্পেশালাইজড, যেটা হয়তো কোনো কলেজের পক্ষেই সেই ফেসিলিটিটা হয়তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যাতে ছাত্রছাত্রীরা ডিপ্রাইভ না হয়, যেন কলেজ কর্তৃপক্ষ খুব উৎসাহের সঙ্গে কী হয়েছে, বিভিন্ন এইরকম ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেশন করে রেখেছে, যাতে কি বিভিন্ন সময় তারা ছাত্রছাত্রীরা এই ট্রেনিং প্রোগ্রামগুলোয় অংশগ্রহণ করে, এবং তাদের যা ডিম্যান্ড, তাদের যা নিডস, আমরা চেষ্টা করি এইভাবে এই বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এবং আমার কলেজের যা ল্যাবের ফেসিলিটি তার দ্বারা সেটাকে ফুলফিল করার। বলছেন যে যথেষ্টই উন্নত। হ্যাঁ, যথেষ্টই উন্নত, কারণ একটা মাস্টার ডিগ্রি যখন হচ্ছে একটি কলেজে, নিশ্চয়ই ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট কিছু তার মানে ইনফ্রাস্ট্রাকচার দেখেই সেটিকে স্যাংশন করেছে, নাহলে তো স্যাংশন করবে না। তো আমরা যথেষ্টই এই ব্যাপারে মানে কী বলবো, ছাত্রছাত্রীদের এনকারেজও করি, এবং আমরা প্রত্যেকটি ফ্যাকাল্টি মেম্বার এখানে যথেষ্টই চেষ্টা করেন যাতে ছাত্রছাত্রীরা কোনোভাবে তাদের নলেজের দিক দিয়ে যাতে ডিপ্রাইভ না হন, এবং তাদের যা ডিমান্ড, তাদের ডিমান্ড ফুলফিল করার জন্য আমরা সবসময় চেষ্টা করে থাকি। এবং সেটা আমার কলেজে যতটা হলো কলেজেই ম্যাক্সিমামটা হয়, যেটুকু হয়তো মনে হচ্ছে হয়তো এখানে সেই ফেসিলিটিটা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না বা হয়তো হচ্ছে না, তার জন্য কিন্তু আমাদের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেশন করা আছে। আমরা বিভিন্ন সময় সেখানে ছাত্রছাত্রীদের সেখানে পাঠিয়ে থাকি, তারা বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম, ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে সেখান থেকে তারা নিজেদের জ্ঞান আহরণ করে নেয়। আচ্ছা, এটা পুরোপুরি তো গবেষণামূলক একটা বিষয়, তো এই গবেষণার দিক থেকে ভারতবর্ষ আপনি কতটা এগিয়ে, বা কতটা বর্তমান অবস্থা যদি ভারতের আমি বলতে চাই, তো সে বিষয়ে আপনি কি বলবেন? খুব সত্যি, মানে এই জায়গাটা যেটা হচ্ছে ঘটনা, আমি যদি পশ্চিমবঙ্গের মধ্যেই আমি এখন চলে আসি, যদি বলেন মেধা, হ্যাঁ, এবং ভারতবর্ষ কেন, আপনি যদি পৃথিবীর মানচিত্রটাও একটু দেখার চেষ্টা করেন, বিভিন্ন দেশে যদি মেধার দিক দিয়ে যদি বলেন, আমাদের কিন্তু ভারতবর্ষের স্টুডেন্টও বলছে, পশ্চিমবঙ্গেরই যদি বলা যায়, ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কিন্তু তারা ডমিনেন্ট রোল প্লে করে যাচ্ছে। হ্যাঁ, তো যদি বলেন গবেষণার দিক দিয়ে ভারতবর্ষ তো অবশ্যই অনেকটা এগিয়েছে, এবং তার খুব আমি বেশি কথায় না যাব না, এই মুহূর্তে হয়তো দেখবেন এই যে কোভিড-19 যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, তো এই ভ্যাকসিন প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা বলি, ভারত কিন্তু বলা যায় অন্য দেশকে অনেকাংশে পিছিয়ে, মানে যারা বুক ঠুকে বলতো আমরা অনেক উন্নত, আমরা অনেকভাবে হয়তো এগিয়ে আছি, কিন্তু এই সামান্য ভ্যাকসিন, এটা তো বায়োলজিক্যাল সায়েন্সের একটা মেজর কন্ট্রিবিউশন। তাহলে ভারতের গবেষণা কতটা এগিয়েছে বা এগিয়ে নেই, এই যে মানে বলা যায় যে কটা ভ্যাকসিন এই মুহূর্তে বাজারে রয়েছে, তার বেশিরভাগ কন্ট্রিবিউশনই কিন্তু হচ্ছে ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা। তো সেদিক দিয়ে যদি আমি বলতে পারি, ভারতীয় গবেষণা কিন্তু এখন যে মাইল ফলকে যে উচ্চতায় পৌঁছেছে, হ্যাঁ, সেটা কিন্তু বিশ্বের যে কোনো দেশকে আমরা কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলতেই পারি। এবং শুধু তাই নয়, আমাদের এখান থেকে রিসোর্স নিয়ে তারা সেটাকে কিন্তু তাদের নিজেদের বলা যায় ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিতে তারা সেটাকে মানে অ্যাড করছে, এবং সেখান থেকে তারা কিন্তু ফার্দার ডেভেলপমেন্ট করছে। অতএব ভারতবর্ষের গবেষণা যদি নিঃসন্দেহে বলা যায় অনেক উচ্চতায় গেছে, যেটা কিন্তু পৃথিবীর অনেক দেশই কিন্তু আমাদের উপরে বলা যায় নির্ভরশীল এই মুহূর্তে। আচ্ছা, গবেষণার জন্য কোন কোন ইনস্টিটিউট বা কোন কোন আপনি যদি একটু সাজেস্ট করেন? হ্যাঁ, নিশ্চয়ই, আমি গবেষণার জন্য যদি আমি শুরু করি, আমি দুর্গাপুর থেকে শুরু করি, কারণ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে দুটি এরকম রিসার্চ ইনস্টিটিউট আছে
যেটা কিন্তু সিএসআইআর, মানে সিএসআইআর হচ্ছে কি, সিএসআইআর হচ্ছে বলতে পারেন সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্টিটিউট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো এই যে সিএসআইআর এর অধীন দুটি রিসার্চ ইনস্টিটিউট কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, একটি আমার এইখানেই রয়েছে সিএমআর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, এবং আরেকটি হচ্ছে যাদবপুরে যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি আইআইসিবি। তো এগুলো হচ্ছে খুবই বলা যায় কি টপ গ্রেড ইনস্টিটিউট। হ্যাঁ, এছাড়াও ধরুন এছাড়াও যেগুলো রয়েছে আমার দুর্গাপুর এনআইটিতেও বিভিন্ন রকম গবেষণামূলক কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেখানেও অনেক রকম গবেষণার কাজ হচ্ছে, বোস ইনস্টিটিউট আছে কলকাতায়, হ্যাঁ আমার টিআইএফআর আছে মুম্বাইতে, আইআইএসসি ব্যাঙ্গালোর রয়েছে, হ্যাঁ এরকম সিএসআর এর প্রচুর ইনস্টিটিউট শাখা পোশাখা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও ভারতবর্ষের যে স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয়গুলি আছে তারাও কিন্তু গবেষণার ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা নিচ্ছে, এবং আমি মানে বলতে পারেন আমাদের পশ্চিমবঙ্গেরও এমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলি রয়েছে সেখানে ক্যান্সার বা এই জাতীয় রোগ নিয়েও কিন্তু অনেক গবেষণামূলক কাজ কিন্তু চলছে, এবং তারা কিন্তু যথেষ্ট মানে কি বলবো মানে অগ্রণী অবদান রেখেছে এই সমস্ত বিষয়গুলিতে গবেষণার ক্ষেত্রে। অতএব অনেক এই মুহূর্তে সুযোগ কিন্তু বলা যায় প্রচুর, এবং ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু রিসার্চ অ্যাক্টিভিটিটাকে অনেকখানি কিন্তু জোর দিচ্ছেন, এবং রিসার্চে যাতে ছেলেমেয়েরা আরও বেশি বেশি করে এগিয়ে আসে, কারণ একটা দেশের কিন্তু উন্নতি বা অগ্রগতি বলুন এডুকেশন সিস্টেম, তো এবং সেখানে যদি রিসার্চটাকে যদি আমরা এগিয়ে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু একটা সাবজেক্টকে ওই বোকাপদ্যর মতো পড়ে কোনো লাভ নেই। ওই জন্য পিএইচডিটাকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পাশাপাশি স্টেট গভর্নমেন্ট কিন্তু অনেকটাই জোর দিয়েছেন। হ্যাঁ, এবং এছাড়াও দেখবেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ হচ্ছে আইসিএমআর, তারাও একটি পরীক্ষা কন্ডাক্ট করে, সেখানেও কিন্তু আমাদের এই বায়োলজিক্যাল সায়েন্সের ছেলেমেয়েরা সেই পরীক্ষা কোয়ালিফাই করে সেখানে রিসার্চের সুযোগ পেয়ে থাকে। এছাড়াও ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি আছে, তারাও নেট পরীক্ষা গেট পরীক্ষা কন্ডাক্ট করে, সেখানেও রিসার্চের সুযোগ রয়েছে। ডিএসটি রয়েছে, এরকম বহু শাখা প্রশাখা রয়েছে। আইসিআর রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেখানে তারা এগ্রিকালচার বা এই প্ল্যান্ট কাল্টিভেশন বা সেখানে কোন সময় কি ক্রপ কাল্টিভেট করলে সেখান থেকে বেনিফিট পাওয়া যায়, এরকম বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে কিন্তু এখন ইন্ডিয়াতে কিন্তু রিসার্চ হচ্ছে, এবং সেখানে কিন্তু যথেষ্টই সাকসেসফুল আমাদের দেশ, এবং আমাদের যারা রিসার্চ সায়েন্টিস্ট রয়েছেন তারা কিন্তু যথেষ্টই মানে অবদান রেখেছেন। আচ্ছা আচ্ছা, ব্যবহারিক জীবনে উন্নতশীল কতটা এই বিষয়টা? হ্যাঁ, ব্যবহারিক জীবনে ডে বাই ডে যদি আমি যদি আমাদের দৈনন্দিন জীবনেও যদি বলেন, এর সবসময় আমরা এর অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আমরা দেখতে পাই। হ্যাঁ, যে কোনো জিনিস আমরা হয়তো ধরুন আজকে আমরা স্যানিটাইজেশনের কথা বলি, আমরা হাইজিনিসিটির কথা বলি, হ্যাঁ তার যা ফর্মুলেশন বলুন, তার যা তৈরি করার মানে সেটা যে ফর্মুলাতে তৈরি হয়েছে সেটা কিন্তু একটা কেমিস্ট বা বায়োলজিস্ট যিনি রয়েছেন তারাই কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনটা করে থাকেন। এবং যে কোনো জিনিস আমরা এখন বিভিন্ন রকম দেখবেন, আমরা সকাল থেকে উঠে হ্যাঁ হয়তো একজন ডাক্তার কী হয়েছেন তিনি বিভিন্ন রকম ড্রাগ হয়তো আমাদের প্রেসক্রাইব করেছেন, আমরা সারাদিনে এই ঘুম থেকে উঠে এই ওষুধটা খাবো, ব্রেকফাস্টের পর এটা খাবো, রাত্রে ডিনারের পর এটা খাবো। তো এই যে ড্রাগ ডিজাইনিং কিন্তু কোনো ডক্টর করে থাকেন না, এই ড্রাগ ডিজাইনিং করতে গেলে কিন্তু একজন সায়েন্টিস্টকেই আমার প্রয়োজন। এবং গাইডলাইন্স জুলজিস্ট বা বটনি যেই হোক, সে হচ্ছে যারা আইসিএমআর এর আন্ডারে হয়তো রিসার্চ করছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, একটু আগে যে কথাটা বলছিলাম যে কতটা ডোজে এই মেডিসিনটা দিতে হবে, সেই প্যারামিটারগুলো ঠিক করা, তার ফর্মুলেশন কী হবে, কোন ফর্মুলাতে এই ওষুধটা তৈরি করা হবে, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি। তার জন্য কিন্তু একজন মানে এই সায়েন্টিস্টের আমার কিন্তু খুব নিড, যারা রিসার্চ করছেন, এবং সেই রিসার্চ যারা করছেন তারা কিন্তু সবাই বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই হয়ে থাকেন। সেটা হতে পারেন তিনি জুলজিতে মাস্টার ডিগ্রি করেছেন, বায়োটেকনোলজিতে করেছেন, বা জুলজির যে আরও অন্যান্য শাখা প্রশাখা আছে সেখান থেকে তিনি এসছেন। তো আমি শুরুতেই যেটা বললাম যে আমি যদি ভাবি যে এই আমার একটা মানে মিনিমাম একটা স্যানিটাইজারের প্রয়োজন, সেখানেও যেমন আমার মনে হয় একজন বায়োলজিস্ট বা কেমিস্টকে যেমন দরকার, সেরকম আমি যে দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকতে বা টিকে থাকতে গেলে আমাদের এই যে ওষুধের ওপর একটা নির্ভরশীলতার যে জায়গাটা এসছে, সেটাকেও যদি আমি ভাবি সেখানেও কিন্তু একজন বায়োলজিক্যাল সায়েন্স বা একজন কেমিস্ট যিনি রয়েছেন তার কিন্তু অবদান কিন্তু সেখানে প্রচুর। অতএব ওনারা যদি আজ না থাকেন তাহলে আমরা হয়তো এই জায়গাটাকে কল্পনাই করতে পারতাম না। তো সেই দিক দিয়ে বলা যায় যে অবদান অপরিসীম। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে ডিগ্রিটা কি রকম ভাবে দেওয়া হয়, মানে এটা এই বিষয়ের ডিগ্রি কি? মানে এই বিষয়ের ডিগ্রি হচ্ছে যে হয়তো গ্র্যাজুয়েশন করছে তাকে হয়তো বিএসসি অনার্স, হ্যাঁ তারপর পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এমএসসি ইন লাইফ সায়েন্স হতে পারে, এমএসসি ইন জুলজি হতে পারে, এমএসসি ইন বায়োলজিক্যাল সায়েন্স হতে পারে, বা স্পেসিফিক ট্রেড যেগুলো রয়েছে যে হয়তো কেউ বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি ইত্যাদি নিয়ে পড়েছে, সেইভাবে ডিগ্রিগুলো যায়। এবং পিএইচডির ক্ষেত্রে যেটা হয়, পিএইচডি এবারে হচ্ছে মানে কিছু ইউনিভার্সিটি নর্মস থাকে, কিছু ইউনিভার্সিটি যে ডাইরেক্ট পিএইচডি বলে, পিএইচডি ইন জুলজি,
হ্যাঁ, আপনি যদি এখন টিআইএফ এর পিএইচডি করতে চান, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ওরা যেটা করে পিএইচডি ইন বায়োলজিক্যাল সায়েন্স বা পিএইচডি ইন বায়োলজি বা পিএইচডি ইন ওয়াইল্ড লাইফ, এরকম জেএনইউ যে পিএইচডিটা কন্ডাক্ট করে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ওরা হচ্ছে বেসিক্যালি পিএইচডি ইন লাইফ সায়েন্স। তো এইরকম বিভিন্ন নামে চলে, কিন্তু নাম হয়তো এর প্রচুর, শ্রীকৃষ্ণের 108টি নামের মতো হয়তো সাবজেক্টের, কিন্তু সবাই যেন একটা বিন্দুতে এসে মিলে গেছে। অতএব মানে আমাদের কি থিমটা কিন্তু একটাই, আমরা ডাইভার্সিফিকেশন প্রচুর, কিন্তু সব কিছুই হচ্ছে বলতে পারেন লাইফ সায়েন্স এবং জুলজি, এই দুটি ট্রেড নিয়েই আমরা বেশি কনসার্ন হয়ে থাকি। যে বটানি নিয়ে কাজ করছে সেখানে পিএইচডি ইন বটানি, সেটাও কিন্তু লাইফ সায়েন্সেরই পার্ট, আমি প্রথমেই বলেছি। আচ্ছা আচ্ছা, এই বিষয় নিয়ে কিন্তু অনেক বেসরকারি কলেজও রয়েছে মানে পড়াশোনার ক্ষেত্রে, তো তাদের তুলনায় এই সরকারি কলেজ টেক্কা দেওয়াটা কি মানে অতটাই সহজ মনে হয়? যে বেসরকারি কলেজ বা আমি তুলনামূলক আলোচনায় যাব না, মানে যেটা হয় অনেক ছাত্রছাত্রী আছে বেসরকারি কলেজকে পছন্দ করে, সরকারি কলেজকে হয় মানে পছন্দ করে, মানে কিছু নামজাদা কলেজ আছে পছন্দ করে, অনেকের ক্ষেত্রে হয়তো সরকারি কলেজে সে হয়তো সুযোগ পাচ্ছে না, হয়তো বেসরকারি কলেজে গেছে। হ্যাঁ, এটা ঠিকই যে একটা ফাইন্যান্সিয়াল যে বার্ডেন সেটা অবশ্যই বেসরকারি কলেজের ক্ষেত্রে থাকে, কিন্তু বেসরকারি কলেজ যেটা করার চেষ্টা করে সরকারি কলেজ এখন করছে, ওরা বিভিন্ন সময় কি একটা ক্যাম্পাস ড্রাইভ চেষ্টা করে, যার ফলে ছাত্রছাত্রীরা কি হয় যে অনেক সময় কিন্তু বিভিন্ন রকম ক্যাম্পাস রিক্রুটমেন্টে কিন্তু বসার সুযোগ সুবিধা পেয়ে থাকে। এটা কিন্তু অলরেডি আমার কলেজে যেমন এখন দীর্ঘ 2 বছর ধরে এই কাজটা করছে, কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেলিং, এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন ছাত্রছাত্রী টিসিএস আয়ন থেকে শুরু করে উইপ্রো থেকে শুরু করে এরকম বিভিন্ন কোম্পানি আছে, স্যাম মেটালিক্স থেকে শুরু করে, যেখানে কিন্তু তারা প্লেসমেন্ট পাচ্ছে এবং সেখানে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে কিন্তু চাকরি করছে। অতএব সরকারি বেসরকারি কলেজটা বড় কথা নয়, যে আমি যে কলেজটাতে পড়ছি সেখানে কিন্তু আমার মাথায় রাখতে হবে সেটা কোনো মানে বিশ্ববিদ্যালয় স্বীকৃত কলেজ কিনা, সেটা আমার প্রথমেই মাথায় রাখতে হবে, এবং একটু খোঁজ খবর নেওয়া যে সেখানে ক্যাম্পাস প্লেসমেন্টের কতটা কি সুযোগ সুবিধা রয়েছে, মানে ফার্দার আপগ্রেডেশনের জন্য। মানে আমি যখন আচ্ছা, যদি এই যে বিষয়টা যদি আমি বলি যে আমাদের এই দক্ষিণবঙ্গের এই যে সব আসানসোল বলুন, দুর্গাপুর বলুন বা রানীগঞ্জ বলুন, তো এই জায়গাতে দাঁড়িয়ে এই বিষয়টার চাহিদা আজকের দিনে কিরকম রয়েছে? বিষয়টির চাহিদা, যেহেতু এটা খুব ট্র্যাডিশনাল কোর্স এবং আমাদের এখানে অনেকগুলি কলেজে এই কোর্সটি পড়ানো হয়ে থাকে, আমি যদি 2019 অবধি যদি পরিসংখ্যানটা একটু দেখি, তাহলে সব কলেজের ক্ষেত্রেই কিন্তু মানচিত্রটা যেটা বলবো, মোটামুটি বেশ ভালো সংখ্যক ছেলেমেয়ে এবং কোয়ালিটি স্টুডেন্ট, আমি কোনো স্টুডেন্টকেই খাটো করবো না, সবারই মেধা আছে, সবাই কোয়ালিটি। কিন্তু যেটা খুব দুর্ভাগ্যের বিষয় যে 2020 সালে আমরা এমন একটা পরিস্থিতির শিকার হই, এই যে মহামারীর শিকার হয়, যার জন্য কী হয়েছে, ছাত্র শিক্ষক যে ফিজিক্যাল ইন্টারাকশন এটা একদমই বলতে গেলে হ্যাঁ ওই গুগল মিট বা জুমের মধ্যে আটকে যায়, মানে ফিজিক্যাল ইন্টারাকশন তো ছিল না, এবং অনেক পরীক্ষায় অনলাইন মাধ্যমে হয়েছে, যার ফলে কি হয়েছে, একজন ছাত্রছাত্রী সে বুঝতে পারছে না যে আমি এরপরে কোন সিদ্ধান্ত নেব। অনেকেই ভাবছে ড্রপ দিয়ে দিই, অনেকেই ভাবছে কলেজে জাস্ট নামটা লিখিয়ে রাখি, এই রকম ঘটনা কিন্তু ঘটেছে, যার জন্য কি হয়েছে, একটু হয়তো দেখা গেছে ছাত্রছাত্রীদের মধ্যে আগে যে প্রবণতাটা ছিল, প্রবণতাটা খানিকটা হ্রাস পেয়েছে, সেটা এই 2-2.5 বছর এই পুরোপুরি অনলাইন সিস্টেম অফ এডুকেশনের জন্যই এটা হয়তো হয়েছে। প্রথমে যেটা বললাম যে টিচার স্টুডেন্ট ইন্টারাকশনটা যদি না থাকে তাহলে কিন্তু খুবই মুশকিল। তো যাই হোক, আশা করছি তবু মানে কিছুটা হয়তো সেখানে আমরা দেখেছি স্টুডেন্ট হয়তো একটু কম ভর্তি হয়েছে, বা অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা হয়তো আর কন্টিনিউ করেনি, হ্যাঁ তারা আবার হয়তো নিট বা ইত্যাদি প্রিপারেশনে তারা আবার নিজেদেরকে এনগেজ করে ফেলেছে, আবার ইয়ার লস করছে, আবার ভর্তি হচ্ছে, এই জিনিসটা একটা দেখা গেছে। আশা করছি এই বছর থেকে যখন আবার সব কিছু স্বাভাবিক স্তরে এসছে, আবার আগের চেহারাটাই আমরা মানে আগের যে পরিস্থিতি ছিল, মানে আমি 2019 অবধি যে পরিসংখ্যান বলছি, সেই পরিসংখ্যান আবার ভাবছি আমরা সেই জায়গায় ফিরে যেতে পারবো। এবং যদি একটু বলি আউট অফ দ্য ট্র্যাক, এই যে সিইউটি পরীক্ষার আমি কথা বলছিলাম, ভারতবর্ষ থেকে প্রায় লক্ষাধিক স্টুডেন্ট এই পরীক্ষার জন্য অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন করেছে, অতএব নিশ্চয়ই চাহিদা আছে, শুধু জুলজি নয়, বিভিন্ন আর্টস সায়েন্স কমার্স যে ট্রেডগুলো, তো লক্ষাধিক স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করেছে, নিশ্চয়ই তার মানে সাবজেক্ট জেনারেল এডুকেশনের যে একটা চাহিদা রয়েছে এটা কিন্তু তার প্রমাণ করে। এবং আমরাও আশা করছি আবার আমরা এবছর আবার ভালো, যেহেতু উচ্চ মাধ্যমিক অফলাইন পরীক্ষা হয়েছে, সব কিছুই পরীক্ষা আবার স্বাভাবিক স্তরে ফিরে এসেছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা যেহেতু আবার মাস্টারমশাইদের সংস্পর্শে আসতে পেরে যান, আশা করি আমরা আবার সেই পুরোনো জায়গায় ফিরে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা তো আপনি যেরকমটা বললেন, বা আমরা বিগত প্রায় 2 বছর করোনা মহামারীর মধ্য দিয়ে এসেছি, এবং এই সময় পড়াশোনা করাটা একটা বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, করানো বা বিষয়ের মধ্যে থাকা, তো এটা তো পুরোপুরি একটা গবেষণামূলক বিষয়, সে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড রয়েছে, তো এই বিষয়টাতে কতটা পড়ানো সম্ভব হয়েছে বলে আপনার মনে হয় 2 বছরে, বা ছাত্রছাত্রীরা কতটা নিতে পেরেছে যে পড়াশোনাটা কিভাবে? এটাও একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই বলি যে
অনলাইন মাধ্যমে আপনি শুধু থিওরিটিক্যাল পড়ানোই বলুন আর যেখানে ল্যাব কোর্স বলুন, যদি শুধু থিওরি হয়, যদি সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল স্টাডি হয়, সেটাও কিন্তু খুব একটা ভালোভাবে অনলাইন মাধ্যমে করানো কিন্তু সম্ভব নয়। আমরা যতই ফ্যাসিলিটি দিই না কেন, যতই ইন্টারনেটকে আমরা উন্নত মানের করে নেব, সবার ক্ষেত্রে কিন্তু উন্নত মানের ইন্টারনেট পৌঁছানো যায় না, 1 নম্বর। 2 নম্বর, যেটা আমি ক্লাসরুমে করাতে পারবো সেটা কখনোই কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেইভাবে সেই ইন্টারাকশন লেভেলে কিন্তু পৌঁছানো কোনো দিনই সম্ভব নয়। আর যেটা আপনি শেষে বললেন, আমাদের যে সায়েন্সের যে এই যে ল্যাবরেটরি বেসড কোর্স, এই ল্যাবরেটরি বেসড কিন্তু অনেকভাবেই ক্ষতির মুখে পড়েছে। এবং সত্যি কথা বলতে এই 2 বছর আমরা একদম লেম্যান ছিলাম। মানে কি হয়েছে, আমরা হয়তো সেইভাবে প্র্যাকটিক্যাল কি করাবো, মানে আমি তাকে একটা জুম বা গুগল মিটে তাকে কি দেখাতে পারি, একটা বড় যে ভিডিও দেখাতে পারি, বা আমি হয়তো কিছু একটা হাতে নাতে কোনোভাবে হয়তো কিছু একটা করছি, আমার বাড়িতে আর কি ইকুইপমেন্টস থাকবে। হ্যাঁ, একটা ল্যাবে প্রায় লাখ লাখ কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস থাকে, তার বিভিন্ন কেমিক্যালস থাকে, তো সেই রিয়াকশন, সেই ফর্মুলেশন, সেইভাবে টেকনিক্স তাকে যেটা আমি হাতে ধরে শেখাতে পারছি, সেটা তো সে 2 বছর আমার কাছে পেল না। তবে হ্যাঁ, আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে এই বিষয়ে এক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। কেননা যখন মোটামুটিভাবে 2021 নভেম্বর থেকে কলেজগুলি আবার অফলাইন মোডে ফিরে গেছে, মাঝখানে জানুয়ারি মাসটি শুধু অমিক্রনের জন্য আবার বন্ধ হয়েছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যেটা ইনস্ট্রাকশনস দিয়েছেন যে যেগুলো শেখানো হয়নি, যে ল্যাবগুলো হয়নি, আপনারা চেষ্টা করুন বর্তমান সিলেবাসের সঙ্গে যেগুলো যারা অনলাইন মোডে যেগুলো পেরিয়ে এসছে ছাত্রছাত্রীদের সেই গ্যাপটা ব্রিজ করে দেওয়ার। মানে কি, পুরো আপনারা প্রেজেন্ট যে কারিকুলাম সিলেবাসের যে ল্যাবরেটরি করাচ্ছেন, আপনারা চেষ্টা করুন যেটা ওরা অলরেডি পরীক্ষা দিয়েছে কিন্তু তার ল্যাব হয়নি, অনলাইন মোডে পড়াশোনা করেছে, সেটাকেও আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব করিয়ে দেওয়ার, যাতে ছাত্রছাত্রীদের নলেজটা ইকুইপড হয়ে যায়। তো সেই চেষ্টাটা সব কলেজই এখন করছে, বিশ্ববিদ্যালয়েও এটা হচ্ছে। তো এটা একদিক দিয়ে খুবই ভালো প্রস্তাব, ভালো উদ্যোগ। জানি না কতটা আমরা করতে পারবো, চেষ্টা করছি যতটা হয়, মানে বর্তমান সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরনো যে সিলেবাস যেটা অনলাইন মোডে পড়ানো হচ্ছে সেটাকেও আরেকবার রিভাইজ করে দেওয়া। তাতে ছাত্রছাত্রীদের আশা করছি অনেকটা অভাব অভিযোগ হয়তো পূরণ হবে। আচ্ছা আচ্ছা, আপনি যখন পড়াশোনা করেছেন সেই সময়টা আর বর্তমান সময়ের যে পড়াশোনা, মানে সম্পূর্ণ মানে অনেকটাই আলাদা বলতে গেলে। তো আপনার কাছে সেই সময় পড়াশোনা করে এই বর্তমান জেনারেশনের মানে ছাত্রছাত্রীদের পড়ানো কতটা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়? অবশ্যই এটাও খুব ভালো প্রশ্ন। আমরা যে সময় পড়াশোনা করেছি তখনকার যে সিলেবাস, তখনকার যে পড়াশোনার ধাঁচা ধরন, বা আমরা তখন যে প্র্যাকটিক্যাল কোর্সগুলো হয়তো করেছি, তার সঙ্গে যদি আমি এখন মেলাতে যাই দেখবো কোনো অংশেই কিন্তু কিছু মিলছে না। অতএব সেটা অবশ্যই চ্যালেঞ্জিং। এবং প্রত্যেক দিনই এই জন্য আমরা মনে হয় যে যারা আমরা টিচার, হয়তো আমরা বলি আমরা টিচার, বাট উই আর অলসো লার্নার্স। মানে ক্লাসে পড়াতে গেলে আমাকেও কিন্তু নতুনভাবে সব কিছু জেনে বুঝে নতুনভাবে নিজেকে শিখে গিয়ে তবে যে আমি একটি ছাত্রছাত্রীকে সেই নলেজটা আমি শেয়ার করতে পারবো। নাহলে যেটা হচ্ছে, এটা খুব ভালো প্রশ্ন, যে রিয়েলি চ্যালেঞ্জিং অ্যাসপেক্টস, এবং ডে বাই ডে আমাদের এই চ্যালেঞ্জটাকে কি আমাদেরকে ফেস করতে, কিন্তু এই চ্যালেঞ্জটা ফেস করাটাও আমাদের কাছে কিন্তু খুব এনজয়েবল মোমেন্ট। কারণ যত নতুন জিনিস আমি শিখতে পারবো, ছাত্রছাত্রীদের কাছে সেটা তুলে ধরতে পারবো, তবে যেই মনে হয় কোনো একটা বিষয় সে তার অগ্রগতির দিকে এগিয়ে যাবে। নাহলে এই গতানুগতিক বিষয়েই যদি আমরা একটা জায়গায় আটকে থাকি, তাহলে তো আমরা কোনো কিছুর আর ইভলিউশন বলুন বা ডেভেলপমেন্ট বলুন সেটা আমরা দেখতে পারবো না। ওই জন্যই কী হয়, বেশ কয়েক বছর অন্তর অন্তর সিলেবাস আপগ্রেডেশন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন করে থাকেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে থাকেন, যাতে কি হয় আমরা কোনো একটা জায়গায় যাতে স্পেসিফিক কোনো একটা এরিয়ায় আটকে না থাকি, এবং ছাত্রছাত্রীরাও যুগোপযোগীভাবে যেন কোর্সটিকে শিখতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ জীবনে সেটাকে যাতে অ্যাপ্লাই করতে পারে, এবং তারাও যাতে কোনো না কোনোভাবে কেরিয়ার তাদের ক্ষতিগ্রস্ত নয়, এইটিকে দেখে আমরা সিলেবাস ফ্রেম করা হয়। এবং সেটা মাস্টারমশাইদের কাছে যথেষ্টই চ্যালেঞ্জিং, কিন্তু এই চ্যালেঞ্জটা আমরা সবসময় অ্যাকসেপ্ট করতে প্রস্তুত থাকি, এবং আমাদেরও ভালো লাগে। আমাদেরও মনে হয় যে এই একই জিনিস সে পড়িয়ে আসছি, একটু স্বাদটা চেঞ্জ হলে মনে হয় ভালো হয়। তো সেটা এখন প্রায় 2 বছর 3 বছর অন্তর অন্তর হচ্ছে, এবং আমরা হয়তো যে সময় পড়েছি সেই সিলেবাসকে যদি এখন ফ্রেম করতে যাই, তাহলেও হয়তো ছাত্রছাত্রীদের কাছে মনে হতেই পারে যে এটা তো মনে হচ্ছে কেমন কিছুই না। এখন অনেক মডার্ন, খুব আপগ্রেডেড হয়েছে, তবে আমাদের প্রত্যেক মাস্টারমশাই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে সবসময় প্রস্তুত থাকে, এবং আমার ভালোও লাগে। কারণ সবটাই ইনোভেটিভ, তো ইনোভেশন না থাকলে কিন্তু সব কিছুই মোনোটোনাস হয়ে যাবে। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে যে এই যে অনলাইন মাধ্যমে পড়াশোনা, তো অফলাইনে কেন পরীক্ষা হবে, এটা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ বা বিভিন্ন রকম আন্দোলনও দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে। আপনি একজন শিক্ষকের দিক থেকে যদি আপনাকে বলা হয় যে আপনি এই বিষয়টাকে কিভাবে নেবেন, বা আপনি কি মনে করেন যে কি মাধ্যমে পরীক্ষা হওয়াটা দরকার, একজন মানে শিক্ষকের দিক থেকে আপনি? আমি নিশ্চয়ই, একটা সময় ছিল আমার হাত পা খুব বাঁধা ছিল মানে কি, যখন কোভিড মহামারী চলছে, হ্যাঁ, আমরা মানে এমন একটা সময় হয়েছিল বাড়ি থেকে বেরোনো যাবে না, যতটুকু প্রয়োজন আপনি বাড়ি থেকে বাইরে বেরোতে পারেন, হ্যাঁ, অনেক রকম প্রোটোকলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল, ইমার্জেন্ট সিচুয়েশন যেটা ছিল।
সেই সময় ঠিক আছে অনলাইন পড়াশোনা হয়েছে, বাড়িতে বসে সে অনলাইনে পড়াশোনা করেছে, হয়তো বাড়িতে বসেই পরীক্ষা দিয়েছে, যেটা হয়তো মানে মানে যদি আমি প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনে যেটা কোনোদিনই কাম্য নয়, কিন্তু বাধ্য হয়ে সেটা করতে হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি, আমি যদি ধরে নিই 2021 নভেম্বর থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি, এবং এই যে সেমিস্টার, যেটা লাস্ট সেমিস্টারের এক্সামগুলো নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীরা করছে, আমি জানি না সেখানে কতজন মানে অ্যাকচুয়ালি মানে তারা কেন করছেন, তাদের কতটা করা যুক্তিসঙ্গত, কিন্তু আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পরীক্ষা কিন্তু অফলাইন মোডে দেওয়াই উচিত। অনলাইন মোড কিন্তু হ্যাঁ মানে টেকনিক্যালি কিন্তু খুব একটা মানে কি বলবো সাউন্ডও নয়, এবং যদি আমি মানে লিগ্যাল অ্যাসপেক্টসটাও দেখতে চাই এই পড়াশোনা বা এই অনলাইন পরীক্ষার মধ্যে ডিগ্রি পাওয়া, সেটা একটা সময় ভ্যালিড ছিল। এখন অনেকেই বলছে করোনাকালটা ছিল আমার ইমার্জেন্সি সিচুয়েশন, উপায় ছিল না, আমি করেছি, কিন্তু এখন তো সেই পরিস্থিতি আর নেই। সেই পরিস্থিতি যখন নেই, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমাদের ডিগ্রিটা যাতে ভ্যালিডেট থাকে, অফলাইন পরীক্ষা দেওয়াটাই সবার উচিত, এবং এই নিয়ে বিক্ষোভ করার কোনো আমার মনে হয় কোনো যুক্তি নেই, কারণ তারা যথেষ্ট সময় পেয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে সময় পেয়েছে। যদি দেখাও যায় এর আগেও, করোনা আসার আগেও 3 থেকে 3.5 মাসের সেমিস্টার সিস্টেম কিন্তু শেষ হয়েছে। 6 মাস আমরা বলি, টেকনিক্যালি হয়তো পাওয়া যায় না 6 মাস সবসময়, 3-3.5 মাস যথেষ্ট। যদি যারা পড়াশোনা করেছে তারা মনে হয় এই 3-3.5 মাস পরে অফলাইন দিতে পারে, আর যারা পড়াশোনা করবে না তাদেরকে যদি আমি আবার গোড়াতে ফিরিয়ে দিই, সেই 3 শুরুতে, কথাটা শুনতে খারাপ লাগলে এটাও সত্যি, তারা কিন্তু সেই একই দাবি করে। অনলাইন সিস্টেম, ওই যে বললাম আমাদের অনেক কিছু, যে প্রথমেই যে আমি কথাটা বলছিলাম, ডিসিপ্লিন, ডিটারমিনেশন আর ডেডিকেশন, এই 3টে ডি এর খুব অভাব হয়তো এই অনলাইন সিস্টেমে নেই। এবং অনলাইন সিস্টেমে কী হয়েছে, তারা দেখছে যে আমি বাড়িতে বসে ওই বই দেখে লিখে বা কোনো একটা কিছু করে, কিন্তু তারা বুঝতে পারছে না যে তাদের ভবিষ্যৎ কিন্তু এই আগামী দিনে কিন্তু খুব হ্যাম্পার্ড হচ্ছে। একটা ছেলে এর পরে যখন সে যাবে কোথাও, সেটা সরকারি কোনো চাকরির পরীক্ষা হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সে এখন এন্ট্রান্স টেস্ট দেবে, সেখানে তার অনলাইন সিস্টেম নেই, তাকে সে অফলাইনে দিতে হবে। তাহলে তখন সে যদি পড়াশোনাই না করেছে থাকে, তাহলে সে সেই পরীক্ষায় কীভাবে নিজেকে কোয়ালিফাই করবে? তো আমি ছাত্রছাত্রীদের এটাই মেসেজ দেবো, তোমরা অফলাইন সিস্টেমে ফিরে এসো, অফলাইন সিস্টেমটাই ভ্যালিড। করোনা অতিমারির পর্যায়ে আমরা এই মুহূর্তে তো পার করে এসেছি, এখন তো সেই পরিস্থিতি নেই, যখন ছিল তখন সেটা অতীত। এখন বর্তমানে অফলাইন মোডে যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভেবেছেন, এবং আমরা শিক্ষক যখন ভাবছি, এটা তোমাদের বেটারমেন্টের জন্য, এটা তোমাদের ক্ষতি কিছু হবে না। তোমরা যেটা নিয়ে অমূলক একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে অফলাইন পরীক্ষা দিলে আমরা হয়তো নম্বর ভালো আসবে না, আমরা পারবো না, এই যে ভীতিটা ছাত্রছাত্রীদের, এই ভীতিটা কাটাতে হবে। এই ভীতিটাই হয়ে গেছে অনলাইন সিস্টেমের পরীক্ষার মাধ্যম দিয়ে ভীতিটা তাদের মধ্যে এসছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সময় বলছে একদম অনুষ্ঠান আমাদের শেষের দিকে, তাই আজ শেষ করতেই হচ্ছে। আর আপনাকে যদি বলা হয় ছোট্ট করে কি বার্তা দেবেন আপনি, জুলজি নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায় বা তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বার্তা ছোট্ট করে যদি একটু দিয়ে দেন। আমার একটাই মেসেজ থাকবে যে বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো স্ট্রিম এই মুহূর্তে খুবই এনরিচড, খুবই হাইলি ডেভেলপড, এবং যদি কোনো ছাত্রছাত্রী খুব নিজেকে খুব যত্ন সহকারে এই সাবজেক্টটিকে ভালোবেসে যদি পড়াশোনা করতে পারে, এবং পড়াশোনা করতে করতে তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এখান থেকে নিজেকে কোন দিকে নিয়ে যেতে পারবো, মানে কেরিয়ার আর শুধু পড়লেই হবে না, আমাকে জানতে হবে যে এইখান থেকে কী কী কেরিয়ার প্রসপেক্টস আছে, সেটা নিয়ে তারা নিত্য নৈমিত্তিক, তার এখন ইন্টারনেট সোর্স আছে, মাস্টারমশাইরা রয়েছেন, হ্যাঁ আরও বিভিন্ন রকম গাইড রয়েছেন, তাদের সঙ্গে নিয়মিত সেটা নিয়ে যেন আলোচনা করে পড়াশোনা করুক, তাহলে তাদের মধ্যে কী হবে, উৎসাহটাও বাড়বে এবং তারা বিভিন্ন রকম দিশা খুঁজে পাবে। এবং আবার একটা কথা যেটা বলছিলাম, যদি ভালোবেসে সাবজেক্টটাকে পড়া যায়, ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশনে পড়া যায়, এই বিষয় অনেক কিছুই রিপেমেন্ট দেবে। হয়তো কারো ক্ষেত্রে সেটা ওভারনাইট হতে পারে, কারো ক্ষেত্রে একটু ধৈর্যের পরীক্ষা হতে পারে, কিন্তু সাকসেস কিন্তু আসবে, এটুকু কিন্তু বলা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং এতগুলি মূল্যবান তথ্য বক্তব্য আপনি দিলেন এবং রাখলেন, এর জন্য ছাত্রছাত্রীরা বা যারা দেখছেন দর্শকরা তারা উপকৃত হবেন। আজকের মতো এডুকেশন এক্সপ্রেস এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে। নমস্কার।